এবার সিরিয়ায় হত্যাযজ্ঞ চালিয়েছে ইসরায়েল। যুদ্ধাপরাধ বলছে দামেস্ক। ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা চালাবে কি সিরিয়া? একটির বেশি বিয়ে করলে সর্বোচ্চ 10 বছরের জেল। বহু বিবাহ নিষিদ্ধ করে ভারতের আসামে আলোচিত বিল পাস। একাধিক বিয়ে কি থামানো যাবে? মৃতের সংখ্যা বেড়েই চলেছে ভয়াবহ বন্যায়। শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে রেড অ্যালার্ট জারি। ভয়াবহ বন্যার কারণ। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবার বিস্তারিত। এবার সিরিয়ায় হত্যাযজ্ঞ চালিয়েছে বর্বর ইসরায়েল। সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণ পশ্চিমের বেইত জিন এলাকায় রাতভর হামলা চালিয়ে 2 শিশু সহ অন্তত 13 জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এতে আহত হয়েছে আরও 25 জন। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ইসরায়েলি হামলায় ধসে পড়া বিভিন্ন ভবনের নিচে এখনও চাপা পড়ে আছে অনেকে। হামলা থেকে প্রাণ বাঁচাতে বাইত জিন এলাকার বহু পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়ে গেছে। দামেস্ক কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গ্রামটিতে ঢুকে 3 যুবককে আটক করতে গেলে গ্রামবাসী প্রতিরোধ গড়ে তোলে। এরপর ইসরায়েলি বাহিনী কামান ও ড্রোন দিয়ে গুলি করে। এই হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকার। 2024 সালের ডিসেম্বরে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সিরিয়ায় শত শত হামলা চালিয়েছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে, গাজার পর এবার সিরিয়ায় হামলা চালিয়ে কি দেশটির সীমান্ত অঞ্চলের দখল নিতে চায় ইসরায়েল? সিরিয়া কি ইসরায়েলের সাথে যুদ্ধে জড়াবে? এদিকে শুক্রবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে 2023 সালের 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত 69,700-ও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। একটির বেশি বিয়ে করলে সর্বোচ্চ 10 বছর জেল দেয়া হবে, পাবে না কোনো সরকারি চাকরি। এমন কঠোর বিধান রেখে ও বহু বিবাহ নিষিদ্ধ করে ভারতের আসাম রাজ্যে পাশ হয়েছে আলোচিত একটি বিল। বৃহস্পতিবার রাজ্যের বিধানসভায় আসাম প্রহিবিশন অফ পলিগামি বিল 2025 নামে এই বিলটি পাশ হয়। এতে কি রাজ্যে একাধিক বিয়ে থামবে? নারী নির্যাতন কি বন্ধ হবে? বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য আসামে বহুবিবাহ পুরোপুরি নিষিদ্ধ করতে যাচ্ছে রাজ্য সরকার। বহুবিবাহকে অপরাধ হিসেবে গণ্য করতে এবং সামাজিক শৃঙ্খলা ও পারিবারিক স্থিতি রক্ষার উদ্দেশ্যে এই কঠোর আইনি কাঠামো প্রস্তাব করা হয়েছে। 27 নভেম্বর রাজ্যের বিধানসভায় আসাম প্রহিবিশন অফ পলিগামি বিল 2025 নামে বিলটি পাশ হয়, যাতে একাধিক বিয়ে করলে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। বিল অনুযায়ী প্রথম স্ত্রী বা স্বামী জীবিত থাকা অবস্থায় তার সম্মতিসহ দ্বিতীয়বার বিয়ে করলে সর্বোচ্চ 7 বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হবে। আর কেউ যদি নিজের প্রথম বিয়ের তথ্য গোপন রেখে দ্বিতীয় বিয়ে করেন, তাহলে শাস্তির মেয়াদ বেড়ে সর্বোচ্চ 10 বছর হতে পারে। তবে এই বিলটি 6ষ্ঠ তফসিলি উপজাতিভুক্ত এলাকায় প্রযোজ্য হবে না। বিলে আরও বলা হয়েছে, বহু বিবাহ করে দোষী সাব্যস্ত কোনো ব্যক্তি সরকারি চাকরি পাবেন না, এমনকি পঞ্চায়েত, পুরসভা সহ কোনো স্থানীয় নির্বাচনেও প্রার্থী হতে পারবেন না। বিবাহ প্রক্রিয়ায় যুক্ত কাজী, পুরোহিত, গ্রাম প্রধান, পিতামাতা বা আইনি অভিভাবক সহ যারা এই বিবাহ সম্পন্ন করতে ভূমিকা রাখবেন, তাদের সবাইকে এই আইনের আওতায় আনবে সরকার। বিল পাশ হওয়ার পর আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, আইনটি সব ধর্মের ক্ষেত্রে প্রযোজ্য। অনেকের ধারণা এটি ইসলাম ধর্মের বিরুদ্ধে করা হয়েছে, কিন্তু বিষয়টি তা নয়। হিন্দুরাও বহুবিবাহ করেন। এই বিল হিন্দু, মুসলিম, খ্রিস্টান ও অন্যান্য সব সম্প্রদায়ের মানুষের জন্য প্রযোজ্য হবে। বিলে উল্লেখ করা হয়েছে, বহু বিবাহের কারণে ভুক্তভোগী নারীদের চরম যন্ত্রণা ও কষ্ট ভোগ করতে হয়। তাই বিলে নারীদের ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে, আর এই ক্ষতিপূরণ শাস্তিপ্রাপ্ত পুরুষকেই দিতে হবে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। শ্রীলঙ্কায় ব্যাপক বৃষ্টিতে বন্যা আর ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে অন্তত 56 জনে পৌঁছেছে। নিখোঁজ 20 জনের বেশি। ভূমিধসের আশঙ্কায় একাধিক জেলায় জারি হয়েছে রেড অ্যালার্ট। সেই সাথে চলমান বার্ষিক পরীক্ষা 2 দিনের জন্য স্থগিত করেছে সরকার। এদিকে বন্যায় ইন্দোনেশিয়ায় অন্তত 200 ও থাইল্যান্ডে কমপক্ষে 150 মানুষের প্রাণহানি হয়েছে। গত সপ্তাহ থেকে তীব্র বিরূপ আবহাওয়ার সঙ্গে লড়াই করা শ্রীলঙ্কায় ভারী বৃষ্টিতে ঘরবাড়ি, ফসলি জমি ও রাস্তাঘাট প্লাবিত হয়েছে। খাল, বিল, পুকুর ও নদীর পানি উপচে পড়ে বন্ধ হয়ে গেছে রাস্তাঘাট। দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে রাজধানী কলম্বো সহ দেশের বেশ কিছু অংশের রাস্তাঘাট
বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ রয়েছে যাত্রীবাহী ট্রেন চলাচল। মূলত ঘূর্ণিঝড় ডিটওয়ার প্রভাবে সৃষ্ট নিম্নচাপের কারণে মৌসুমী বৃষ্টির তীব্রতা ধারণার থেকেও বাজে দিকে মোড় নেয়। দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, রাজধানী থেকে প্রায় ৩০০ কিলোমিটার পূর্বে চা উৎপাদনকারী পার্বত্য অঞ্চলেই বেশি প্রাণহানি হয়েছে। সবচেয়ে বাজে অবস্থা পাহাড়ি জেলা বাদুল্লায়। এ পর্যন্ত ৪ শতাধিক বাড়িঘর পাহাড়ি ঢলে তলিয়ে গেছে। মাত্র ২ দিনে ক্ষতিগ্রস্ত হয়েছে ১৭টি জেলার ৪৩,০০০-এর বেশি মানুষ। ১,০০০-এর বেশি পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে। ৮টি পাহাড়ি জেলায় রেড অ্যালার্ট জারি দিয়ে ভূমিধসের সতর্কবার্তা জারি করেছে কর্তৃপক্ষ। এসব এলাকার খাড়া ঢাল, পাহাড়ি বসতি ও ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোতে বড় বিপদের পূর্বাভাস দেওয়া হয়েছে। ১২৮ জনে পৌঁছেছে হংকংয়ে ভয়াবহ আগুনে পুড়ে নিহতের সংখ্যা। ৪২ ঘন্টা চেষ্টার পর সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে আগুন। কিন্তু ভয়াবহ এই দুর্ঘটনার প্রশ্ন উঠেছে, প্রযুক্তি, যোগাযোগ ও ব্যবস্থাপনায় বিশ্বের অন্যতম আধুনিক শহর হংকংয়ের তাইপো এলাকায় কিভাবে এত বড় আগুন লাগলো? এটি কি চরম গাফিলতি, অনিয়ম নাকি ষড়যন্ত্র? যদিও অনিয়মের অভিযোগে এরই মধ্যে ৩ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। মোর্শেদ আলমের আরেকটি ডেস্ক রিপোর্ট। বিশ্বের অন্যতম আধুনিক শহরগুলোতেও রয়েছে চরম অনিয়ম, যার ফলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ৯৪ জনের। এই আবাসিক কমপ্লেক্সটিতে একসময় ৪,০০০-এরও বেশি মানুষের দৈনন্দিন জীবন চলত স্বাভাবিক ছন্দে। সেটি এখন ধ্বংসস্তূপ, কান্না আর অনিশ্চয়তার আরেক নাম। প্রায় ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখানে মৃত্যু হয়েছে অন্তত ৯৪ জনের। নিখোঁজ আছেন আরও বহু মানুষ। আগুন নেভানো এখন কেবল প্রযুক্তিগত কাজ নয়, মানুষের শেষ আশার অনুসন্ধান। হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাইপো এলাকার ওয়াংফুক কোর্ট কমপ্লেক্সটিতে প্রায় সব ভবনই সংস্কার কাজে ঢাকা ছিল বাঁশের মাচা ও সবুজ নিরাপত্তা জালে। বাইরে থেকে দেখতে নিরাপদ মনে হলেও ভেতরে ছিল দাহ্য ফোম, বোর্ডসহ নানান অনিরাপদ নির্মাণ সামগ্রী। আগুন লাগার পর এগুলোই সিঁড়ির মতো এক ভবন থেকে অন্য ভবনে দ্রুত শিখা ছড়িয়ে দেয়। সংস্কার যাদের তত্ত্বাবধানে সেই প্রেস্টিজ কনস্ট্রাকশনের ৩ কর্মকর্তাকে এখন গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ অবহেলা, এবং সেই অবহেলায় শত মানুষের মৃত্যু ডেকে এনেছে। ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন, তারা শেষবারের মতো ৭টি ভবনের প্রতিটি ইউনিটে ঢুকে খুঁজে দেখছেন কেউ আটকে আছেন কিনা। প্রচণ্ড তাপ, ধোঁয়া, ধসে পড়া মাচা সবকিছু উপেক্ষা করে কাজ করছেন তারা। ফায়ার সার্ভিসের কাছে এখনো ২৫টি সাহায্যের কল অনিষ্পন্ন, যেগুলোর কয়েকটি অগ্রাধিকারে খোঁজা হচ্ছে। এতে পরিষ্কার, ভেতরে আরও মানুষ আটকে থাকতে পারেন। আশ্রয়কেন্দ্রগুলোতে এখন ৯০০ মানুষের ঠাঁই। কেউ খুঁজছেন বাবাকে, কেউ মেয়েকে, কেউ পুরো পরিবারকে। এক মা তার মেয়ের স্নাতক সমাপনী অনুষ্ঠানের ছবি হাতে নিয়ে আশ্রয়কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন। চোখ ভেজা, কণ্ঠ কাঁপা, কিন্তু বিশ্বাস ছাড়েননি। তিনি জানান, মেয়ে আর তার বাবাকে পাওয়া যায়নি। ভবনে আগুন নেভানোর মতো পানিও ছিল না। মৃতদেহের বেশিরভাগই পাওয়া গেছে ২টি প্রধান ভবন থেকে। কিছু মানুষকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। ১৯৪৮ সালে এক গুদামে ভয়াবহ আগুনে মারা গিয়েছিলেন ১৭৬ জন। এরপর এত বড় প্রাণহানি আর দেখেনি হংকং। কিন্তু দেশটির সচেতন মহলের যে প্রশ্নটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিভাবে আধুনিক নগরায়নের মধ্যেও এত অনিরাপত্তা, এত অগোছালো নির্মাণ কাজ বহাল থাকে? কেন একটি ভবনে সংস্কার চলাকালে নিরাপত্তা মানদণ্ড তদারকি করার কোনো কার্যকর ব্যবস্থা রাখা হয়নি? দায় কার, নির্মাণ কোম্পানির নাকি পুর ব্যবস্থাপনার? পুলিশ বলছে নির্মাণ কোম্পানি অবহেলা করছে, এটি স্পষ্ট। হংকং শহরের প্রযুক্তি, যোগাযোগ ও ব্যবস্থাপনায় বিশ্বের অন্যতম আধুনিক হিসেবে পরিচিত। সেখানে পানি ছিল না, মাচা ভেঙে পড়েছে, নিরাপত্তা জাল আগুন ছড়িয়েছে। এসব বাক্য ট্র্যাজেডির বাইরে গিয়ে গভীর অস্বস্তির জন্ম দেয় বলে মনে করেন অনেকেই। মোর্শেদ আলম, বাংলা ভিশন। ভেনেজুয়েলার সাথে সামরিক উত্তেজনার মধ্যে এবার প্রতিবেশী পুয়ের্তো রিকোয় ক্রুজ মিসাইলবাহী যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ওই অঞ্চল সফর করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
ভেনেজুয়েলায় শিগগিরই স্থল হামলা চালানো হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর দেশকে রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতির হুঁশিয়ারি দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। মীর ফজলে রাব্বির আরেকটি ডেস্ক রিপোর্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনা শুরুর পর থেকেই দেশবাসীকে উজ্জীবিত করতে জ্বালাময়ী বক্তব্য দিয়ে আসছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তবে এবার আরও আগ্রাসী ভঙ্গিতে ভাষণ দিলেন তিনি। জনসমক্ষে তলোয়ার উঁচিয়ে বক্তব্য দিলেন মাদুরো। Incansables, invencibles, indestructibles y vencedores de todas las épocas. ২৬ নভেম্বর ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হাজারো মানুষের উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানে মাদুরো ঐতিহাসিক পেরুর তলোয়ার উঁচিয়ে বক্তব্য দেন। এটি ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে বিজয়ের স্মারক হিসেবে ভেনেজুয়েলার অবিসংবাদিত নেতা সিমন বলিভারকে উপহার দেওয়া হয়েছিল। বক্তব্যের পর উপস্থিত সবাইকে নিয়ে শপথ বাক্য পাঠ করেন মাদুরো। এই ঘটনার একদিন পরই এবার ভেনেজুয়েলায় স্থল হামলা চালানোর কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাদক চোরাচালান নেটওয়ার্ককে লক্ষ্য করে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র শিগগিরই স্থল হামলা চালাবে বলে জানিয়েছেন তিনি। স্থানীয় সময় বৃহস্পতিবার সেনাদের এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। ট্রাম্প বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে আপনারা ভেনেজুয়েলার মাদক চোরা কারবারিদের ঠেকাতে কাজ করছেন, ফলে সমুদ্র দিয়ে মাদকের নৌকার বেশিরভাগ আর আসছে না। মাদক কারবারিরা সাগর দিয়ে আর মাদক পরিবহন করতে চাইছে না। তাদের লক্ষ্য করে আমরা স্থলভাগেও হামলা শুরু করব এবং আমরা খুব শিগগিরই এই হামলা শুরু করব। সম্প্রতি ক্যারিবিয়ান সাগরে ভেনেজুয়েলার উপকূলে মার্কিন সামরিক উপস্থিতি ঘিরে এই উত্তেজনার সূত্রপাত হয়েছে। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপকূলীয় এলাকায় ১৫,০০০ সেনা এবং বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী জাহাজ ইউএসএস জেরাল্ড ফোর্ড মোতায়েন করেছে। ওয়াশিংটন বলছে এই অভিযান মাদক বিরোধী তৎপরতার অংশ। তবে বিশেষজ্ঞরা বলছেন, মাদক বিরোধী অভিযানে এত বড় সামরিক উপস্থিতি সাধারণত দেখা যায় না। অভিযানের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত অন্তত ২১টি নৌকা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে ৮০ জনের বেশি নিহত হয়েছেন। তবে ওই নৌকাগুলোতে মাদক ছিল এমন কোনো প্রমাণ এখনো উপস্থাপন করতে পারেনি মার্কিন কর্তৃপক্ষ। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এবার তৃতীয় বিশ্বের দেশ থেকে যুক্তরাষ্ট্র অভিবাসন স্থগিত করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি তৃতীয় বিশ্বের দেশ বলে কাদের বুঝিয়েছেন সেটি পরিষ্কার করেননি। ঝুঁকিপূর্ণ উদ্বেগের তালিকায় থাকা ১৯টি দেশের নাগরিকদের গ্রিন কার্ডও পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করতে নির্দেশ দেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও কড়া অভিবাসন নীতি ঘোষণা করেছেন। এবার টার্গেট তৃতীয় বিশ্বের দেশ। কোন দেশকে তিনি থার্ড ওয়ার্ল্ড বলেছেন সেটি স্পষ্ট না হলেও তার ঘোষণা বিশ্বজুড়ে উদ্বেগ বাড়িয়েছে। ওয়াশিংটনে একজন আফগান নাগরিকের হাতে ২জন ন্যাশনাল গার্ড সদস্য গুলিবিদ্ধ হওয়ার অভিযোগের ঘটনার মাত্র একদিন পরেই ট্রাম্পের নতুন অভিবাসন হুঁশিয়ারি সামনে এলো। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে লেখেন, যুক্তরাষ্ট্রের ব্যবস্থা পুরোপুরি স্থিতিশীল করার সুযোগ দিতে তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে বন্ধ করে দেবেন। তবে কোন কোন দেশকে তৃতীয় বিশ্ব হিসেবে তিনি চিহ্নিত করেছেন সেই বিষয়ে কোনো পরিষ্কার ব্যাখ্যা দেননি। এতে থামেনি ট্রাম্প। তিনি আরও বলেন, বাইডেন প্রশাসন যে লাখ লাখ অভিবাসন অনুমোদন দিয়েছে তা বাতিল করা হবে। যারা যুক্তরাষ্ট্রের জন্য প্রকৃত সম্পদ নন তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হবে। এর আগে ট্রাম্প প্রশাসন জানায়, ঝুঁকিপূর্ণ ও উদ্বেগের তালিকায় থাকা ১৯টি দেশের নাগরিকদের গ্রিন কার্ড পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হবে। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা বিভাগের প্রধান জোসেফ এডলো নিশ্চিত করেছেন। প্রেসিডেন্টের নির্দেশ অনুযায়ী এই দেশগুলোর প্রত্যেক আবেদনকারীকে অতিরিক্ত যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে যেতে হবে। ট্রাম্পের এই ঘোষণা শুধু রাজনৈতিক তৎপরতা নয়, বরং মার্কিন অভিবাসন নীতিকে দীর্ঘমেয়াদে বদলে দিতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। তৃতীয় বিশ্ব শব্দটি অস্পষ্টভাবে ব্যবহার করায় বিতর্ক আরও বাড়ছে। এটি নতুন এক কূটনৈতিক উত্তেজনার জন্ম দিতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
দেশটির বিশ্লেষকরা বলছেন, আগামী দিনে এই অবস্থান বাস্তবায়নের আইনি পথ কতটা পাথুরে হয় সেটি এখন দেখার বিষয়। মোর্শেদ আলম, বাংলা ভিশন। 3 ধর্মীয় ইতিহাসের মিলনস্থল তুরস্কের ইজনিক। রোমানদের উপাসনালয় থেকে গির্জা আর অটোমান শাসনে মসজিদ, সময়ের সব স্তর পেরিয়ে আজও দাঁড়িয়ে আছে হায়া সোফিয়া মসজিদ। এখানেই অনুষ্ঠিত হয়েছিল খ্রিস্ট ধর্মের গুরুত্বপূর্ণ কাউন্সিল, আর এবার একই স্থানে প্রার্থনা করবেন পোপ লিও। মুসলিম ঐতিহ্য ও খ্রিস্টীয় উত্তরাধিকার, এই 2 ধারার সহাবস্থানকে নতুন করে বিশ্বমঞ্চে তুলে ধরছে ইজনিক। মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। হায়া সোফিয়া মসজিদ আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। রোমান যুগে গড়া উপাসনালয় 4th দশকে রূপ নেয় গির্জায়, আর অটোমান বিজয়ের পর পরিণত হয় মসজিদে। তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলের ঐতিহাসিক শহর ইজনিক, যেখানে একই স্থানে দাঁড়িয়ে আছে 3 ধর্মীয় অধ্যায়ের মিলনবিন্দু। এবার একই স্থানে প্রার্থনা করবেন পোপ লিও। মুসলিম ঐতিহ্য ও খ্রিস্টীয় উত্তরাধিকার, এই 2 ধারার সহাবস্থানকে নতুন করে বিশ্বমঞ্চে তুলে ধরছে ইজনিক। একসময় এখানেই অনুষ্ঠিত হয়েছিল খ্রিস্টান বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয় নিকিয়া কাউন্সিল ও 7ম ইকুমেনিক্যাল কাউন্সিল। নিকিয়া কাউন্সিলের 1700 বছর পূর্তিতে 28 নভেম্বর তুরস্ক সফরে গিয়েছিলেন পোপ লিও। পোপ হিসেবে দায়িত্ব নেওয়ার 6 মাস পর প্রথম বিদেশ সফরে তুরস্কের এই ঐতিহাসিক শহরে যান পোপ 14 লিও, যেখানে ধর্মীয় ইতিহাস, প্রত্নতাত্ত্বিক বিষয় আর মুসলিম ঐতিহ্য একসঙ্গে মিলে আছে। জানা গেছে 325 খ্রিস্টাব্দে প্রথম নিকিয়া কাউন্সিল ছিল খ্রিস্ট ধর্মের প্রথম বৈশ্বিক সমাবেশ। খ্রিস্টীয় মতবাদ ঠিক করতে এই সভা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। পরে 381 সালে প্রথম কনস্টান্টিনোপল কাউন্সিল সেই আলোচনাকে সম্পূর্ণ করে তৈরি হয় খ্রিস্ট ধর্মের স্বীকৃত নিকিয়ান ক্রিড। কিন্তু সময়ের স্রোত বদলে দিয়েছে পুরো প্রেক্ষাপট। ইজনিক লেকের নিচে এখন নিমজ্জিত সেন্ট নিওফাইটস বেসিলিকা, যেখানে প্রথম নিকিয়া কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল বলে মনে করা হয়। 2014 সালে লেকের জলে ভেসে ওঠে ওই ডুবে থাকা বেসিলিকার অবশিষ্টাংশ। পাশে পাওয়া যায় প্রাচীন সমাধি ও সভাস্থলের ধ্বংসাবশেষ। পোপ লিও ডুবে থাকা বেসিলিকার পাশে দাঁড়িয়ে প্রার্থনা করবেন বলে ধারণা করা হচ্ছে। তবে মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে হায়া সোফিয়া মসজিদ, যেখানে ইসলামের নিদর্শন আর খ্রিস্টীয় চিত্রকর্ম একসঙ্গে সহাবস্থান করছে। প্রধান নামাজ ঘরে ইসলামী প্রতীক, আর পাশে ছোট ছোট কক্ষে সংরক্ষিত আছে শত শত বছরের পুরনো খ্রিস্টীয় ফ্রেস্কো। ইজনিক তাই শুধু একটি প্রাচীন শহর নয়, একই সঙ্গে ধর্মীয় সেতু বন্ধন, যেখানে মসজিদের মিনার আর গির্জার ইতিহাস একই আকাশে মিলেমিশে থাকে। পোপের সফর সেই সহাবস্থানকে আবারও সামনে আনছে। ধর্মীয় সম্পর্ক, ঐতিহাসিক সংলাপ আর শান্তির একটি নতুন প্রতীক হয়ে। মোর্শেদ আলম, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।